বাবান, বাবান, এ বাবান বলে ৮ বছরের ছেলেকে তারস্বরে ডাকতে থাকে অহিন। তার এক হাতে চায়ের পেয়ালা, অন্য হাতে টিভির রিমোট। যাচ্ছি বলে পাশের ঘর থেকে উত্তর দেয় বাবান। তাড়াতাড়ি আয়, দেখে যা, তোর মাকেও ডাক। নিশ্চয়ই একটা দারুণ কিছু দেখাচ্ছে টিভির পর্দায়, তাই এত হাঁক ডাক। মা ও ছেলে দুজনেই ছুটে আসে ড্রয়িং রুমে। কি হলো? প্রশ্ন করে অহিনের স্ত্রী রিমা। দেখো কি দারুণ দেখাচ্ছে, যেন একেবারে সামনে বসে দেখছি। একেই বলে বিজ্ঞান। বলেই অহিন টিভির পর্দার দিকে আঙুল তুলে দেখায়। কি ওটা? বুঝছো না? আরে যুদ্ধ যুদ্ধ, ইরাক আমেরিকার যুদ্ধ। ওই দেখো, ওই দেখ মিসাইল যাচ্ছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওইটা তো। বলতে বলতে রিমা সোফায় বসে পড়ে। হ্যাঁ, বাহ, দারুণ। ওই দেখো, ওই উঁচু বাড়িটার ছাদে গিয়ে পড়লো। বাবা, আগুন কেন? ৮ বছরের বাবান প্রশ্ন করে। হ্যাঁ, আগুন। ওই মিসাইলটা ফেটে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ হে হে, দেখো দেখো বাড়িটা কেমন ভেঙে পড়লো। উফ, কি ধোঁয়া রে বাবা। দাঁড়াও, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে। অহিন কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতেই দেখা গেল ভেঙে পড়া বাড়িটা থেকে শত শত নরনারী, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, শিশুরা বাঁচার জন্য চিৎকার করতে করতে বেরিয়ে আসছে রাজপথের উপর। খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলোর হাহাকার আর কান্নায় রাজপথ যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। ইস, ওই দেখো, আহারে, লোকটার একটা হাত উড়ে গেছে, কি রক্ত। রিমা আঁতকে ওঠে। হ্যাঁ, সত্যি ভাবা যায় এই ঘরে বসে যুদ্ধ দেখা। অহিন বলে। বাবা, দেখো দেখো, বাচ্চাটা মরে গেছে। বাবানের চোখে আতঙ্ক। একদল মানুষ একটা ২-৩ বছরের শিশুকে কোলে নিয়ে রাজপথ দিয়ে দৌড়চ্ছে, বোধহয় হাসপাতালের উদ্দেশ্যে। শিশুটার ছিন্ন ভিন্ন দেহ, শুধু মুখটা দেখেই বোঝা যায় ওই দেহটা একটা শিশুর দেহ। যে লোকটা শিশুটাকে কোলে করে দৌড়চ্ছে সম্ভবত সে তার বাবা। লোকটার সাদা কুর্তা সন্তানের রক্তে ভেসে যাচ্ছে। পিছনে দুজন মধ্যবয়সী মহিলা চিরন্তন কান্নার ভাষায় শিশুটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে উদ্ভ্রান্তের মতো দৌড়চ্ছে। ওই যে আরেকটা, অহিন বলে। আরেকটা মিসাইল ছুটে আসছে ধাবমান ভয়ার্ত বিচলিত মানুষগুলির দিকে। ইস, কি হবে যদি লোকগুলোর গায়ে এসে পড়ে? বন্ধ করে দাও, রিমা বলে। ওহ, চুপ করো তো, কে আবার হবে? তোমার ঘাড়ে এসে পড়ছে নাকি? না না, তা না, ভালো লাগছে না এসব দেখতে। সত্যি তুমি পারো বটে, অহিন বিদ্রূপ করে। রিমা থমকে যায়। আজকেই যুদ্ধবিরতি ছাত্র ধর্মঘট ডেকেছিল বিভিন্ন ছাত্র সংগঠনগুলি, তাই আজ কলেজে অঘোষিত ছুটি, একটি উপরি পাওনা। অহিন গতকালই কলেজ থেকে বাড়ি ফিরে এসে বলেছিল, যাক, একটা ছুটি পাওয়া গেল মুফতে, কালকে কোনো ক্লাস নেই। আজ সকালেই ঘুম থেকে উঠে বেশ আয়েশ করে চা খেয়ে অহিন বাজার করে এনেছে। মাছ মাংস দুইই হয়েছে। দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। একটা টানা ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে নিয়ে টিভি খুলে বসেছে অধ্যাপক অহিন সেন। বাবা, মরে গেল লোকগুলো, আতঙ্কিত বাবান বলে। হ্যাঁ, কেন? কেন আবার? যুদ্ধ হলে এরকমই হয়। তুমি তো যুদ্ধ দেখোনি, তাই ডেকে দেখালাম, না হলে মিস করতে। এ যুদ্ধ ভালো না। কেন? ওই লোকগুলি মরে গেল যে, যুদ্ধ বাজে, ওরা কি করেছিল? অবুঝ বাবান প্রশ্ন করে। কারা? যারা মরে গেল। যুদ্ধে এরকম হয় সোনা, কিছু না করলেও মরতে হয়। কেন মরতে হয়? যুদ্ধ কেন বাবা? ৮ বছরের বাবানের কেনর উত্তর দিতে পারেনি অধ্যাপক অহিন সেন। গল্পটা এতদূর লিখে আর এগিয়ে নিয়ে যেতে পারে না বিহান চৌধুরী। একালের উঠতি লেখক, তার মাথায় ঝিম ধরে যায়।
চিন্তাসূত্র আর এগোতে পারে না। না, এটা মোটেই গল্প হচ্ছে না, যুদ্ধ নিয়ে একটা বেশ প্রতিবাদী গল্প। ধ্যাৎ, প্রতিবাদী কি না, ঠিক প্রতিবাদী নয়, যুদ্ধ নিয়েই একটা গল্প লিখতে চেয়েছিল সে। না না না, তাও ঠিক নয়। যুদ্ধের ঠিক কাদের কথা যেন বলতে চেয়েছিল সে, সেটা আর এখন মনে পড়ছে না। তবে এটা বুঝতে পারছে যাদের কথা বলতে চেয়েছিল তাদের কথা বলা হচ্ছে না। আচ্ছা, সে কি বাবানের কথাটাই বলতে চেয়েছিল? না, তাও নয়। তবে বিহান হঠাৎই চেয়ার ছেড়ে উঠে পড়ে, একটা সিগারেট ধরিয়ে অদ্ভুতভাবে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। তার চোখে এক অদ্ভুত চাহনি, যেন কাকে খুঁজছে। যাকে খুঁজছে তাকে সামনে পেয়েও ধরতে পারছে না। হঠাৎই বা হাতে নিজের ঘন চুলের মুঠিটা ধরে নেড়ে দেয়, যেন নাড়া দিলেই শিউলি ফুলের মতো টুপটাপ করে তার হারানো চিন্তাগুলো খসে খসে পড়বে, আর সে তরতর করে লিখে যাবে গল্পটা। কি মনে হতেই তীব্র বেগে সে ছুটে আসে টেবিলের কাছে, ডান হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় জানলার বাহিরে। তারপরই কলমটা নিয়ে ঘ্যাচ করে কেটে দেয় গল্পটা। চেয়ারে বসেই পাতা উল্টে ঝড়ের বেগে লিখতে থাকে। তখন সবে সন্ধ্যা। হঠাৎই দেশের কর্ণধারের পার্সোনাল টেলিফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, দ্য এনিমি হ্যাজ অ্যাটাকড আস জাস্ট নাও। গেট রেডি, স্টার্ট কাউন্টার অ্যাটাক। ওকে স্যার। মরুপ্রান্তরের এক কুঁড়ে ঘরে তখনও সন্ধ্যা নামেনি, তবে নামতেও দেরি নেই। হঠাৎই সেই কুঁড়ে ঘর থেকে তীব্র তীক্ষ্ণ কণ্ঠে এক মাঝবয়সী মহিলার আর্ত চিৎকার মরুপ্রান্তরকে কাঁপিয়ে তুলল। জীবনের সব হারানোর বেদনায় সেই চিৎকার আকাশ বাতাসকে ভারী করে তুলল। হায় আল্লাহ, এ কি হলো? আমার একমাত্র ছেলে শয়তানের গুলিতে। আহ, চুপ করো। কি করবে বলো? সবই আল্লাহর ইচ্ছা। এক অশক্ত পুরুষ তার কাঁপা কাঁপা গলায় সান্ত্বনা দেবার চেষ্টা করে। তারও বুকে যে সেল বিঁধেছে। ছেলেটা তো আর তার বিবির একার নয়। কেন কেন? তখনই বলেছিলাম মিলিটারিতে যাস না, তুমিও কিছু বললে না। হায় আল্লাহ, না গেলে খাবে কি? সংসার চলবে কি করে? না খেয়ে মরতুম, তবু তো পেটের ছেলেকে খেতে হতো না। দুঃখ করো না আমিনা, ও দেশের জন্য মরেছে। কিন্তু আমার যে বুক খালি করে দিল। সবই আল্লাহর মর্জি। না, আল্লাহর মর্জি না। কে যুদ্ধ করতে বলেছে? আল্লাহ। দরিদ্র অশিক্ষিত গ্রামীণ মহিলার উত্তর দিতে পারে না তার স্বামীও। অসহায় হয়ে সে তাকিয়ে থাকে আকাশের দিকে। তার চোখ কি খুঁজছে উপরের দিকে তাকিয়ে? আল্লাহকে, নাকি শত্রুপক্ষের বোমারু বিমান, নাকি মিসাইল? এই মুহূর্তে তার কাছে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর? আকাশে কি দেখলে সে আতঙ্কে আঁতকে উঠবে? কি দেখলেই বা খুশি হবে? সে নিজেও বুঝতে পারে না, তবু তাকিয়েই থাকে অন্ধকার আকাশের দিকে। আমিনার বিলাপ চলে করুণ আর্তস্বরে। এই বিলাপ নিশ্চয়ই ইথার তরঙ্গ বেয়ে পৌঁছে যাবে যুদ্ধ নির্মাতাদের কানে। যাবে কি? গুরুগম্ভীর অথচ এক বিষাদ ঘন পরিবেশের মধ্যে আজ সেজে উঠেছে গ্রেপ ইয়ার্ড। চারিদিকের গাছগুলি নিথর নিষ্কম্প। পাখিরাও কণ্ঠরোধ করে বসে আছে ডালে ডালে। বুঝিবা ওরাও বুঝেছে কিছু। পরপর পাঁচখানা কফিন এসে ঢুকল। এত লোক, তবুও নিশ্চুপ পরিবেশ। সামরিক কায়দায় কফিনগুলো সেনানীদের কাঁধে ভর দিয়েই এসে ধীরে ধীরে নামল গেট ইয়ার্ডের প্রাঙ্গণে। সামরিক ব্যক্তিরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বীর শহীদদের অভিবাদন জানাতে। সামনে সৌম্য মূর্তির পাদ্রী, তাঁর চোখ সমাহিত। সামরিক বেসামরিক প্রত্যেকেরই চোখ নিথর শান্ত। একটা সুশৃঙ্খলতার মাঝে যেন আনুষ্ঠানিকতার মাত্রাটাই বেশি। কোন সুদূর মরুভূমিতে গিয়েছিল বা যেতে বাধ্য হয়েছিল পাঁচটি যুবক যুদ্ধ করতে? দেশমাতৃকার ডাক, আদর্শের ডাক, নাকি জীবন ধারণের ডাক? ডাক জারি হোক, তাদের যেতে হয়েছিল এটা যেমন সত্যি, তেমনি মরুভূমির রুক্ষ প্রান্তরে বালির শুষ্ক হাহাকারের মধ্যে রেখে আসতে হয়েছে তাদের প্রাণটি।
তাদেরই দেহ সামরিক মর্যাদায় সমাধিস্থ করার সরকারি বিপুল অথচ ভাবলেশহীন আয়োজন, তাই প্রত্যেকের চোখে আনুষ্ঠানিকতার ছোঁয়া। কিন্তু আরও পাঁচ জোড়া চোখে, মৃত 5 যুবকের মায়ের চোখে হতবাক হওয়ার, জীবনের সব হারানোর যন্ত্রণা, কষ্ট যেন ঠিকরে বের হচ্ছে। এক্ষুনি বুঝি তা ফেটে পড়বে প্রবল কান্না আর হাহাকার ছড়িয়ে। পাদ্রী ধীর পায়ে এগিয়ে যেতে শুরু করেন কফিনগুলির দিকে। তখনই এক এক করে 7 বার সামরিক লোকেদের রাইফেল থেকে ঊর্ধ্বে গুলিবর্ষণ হতেই বেজে ওঠে বিউগিল। গাছের পাখিগুলি শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি। আর ঠিক তখনই পুত্রহারা মায়েদের কণ্ঠে ডুকরে ওঠে পৃথিবীর সেই আদিম বিলাপ। মৃত পুত্রদের পিতারা তখন সান্ত্বনা দেয়, অত কেঁদো না, ওরা তো দেশের জন্যই প্রাণ দিয়েছে। উই আর প্রাউড অফ দেম, কান্ট্রি মে প্রাউড অফ দেম, বাট উই দ্য মাদার্স, আমরা কিভাবে বাঁচব? না, কিভাবে বাঁচবে তার উত্তর কেউ দেবে না, তোমাকে বাঁচতে হবে। পৃথিবীর শত শত মায়েদের এইভাবেই বাঁচতে হয়, বাঁচতে হবে। আবার সন্তানের মৃত্যুও দেখতে হবে, তাকে নিজের হাতে কবর দিতে হবে। এটা যুদ্ধ। কিসের যুদ্ধ? কেন যুদ্ধ? আরে যা, এদের প্রশ্নটাও তো সেই মরুপ্রান্তরের মাঝবয়সী আমিনা আর যে গল্পটা শুরু হয়েও শেষ হলো না সেই গল্পের 8 বছরের বাবানের মতোই। বিহান চৌধুরী, লেখক বিহান চৌধুরী চমকে ওঠে। একই প্রশ্ন? না, তাহলে আর গল্পটা হলো না। বিহান ক্ষিপ্ত হয়ে ওঠে। কাদের কথা লিখবে সে? যুদ্ধ নিয়ে নিটলভাবে কারুর কথা তো সে লিখতে পারছে না। নিজের উপর প্রবল ধিক্কার এসে যায় বিহানের। সে তার না গল্প হওয়া কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। যেন সে তার স্মৃতিতে, মননে, চেতনায় আর কোনো যুদ্ধের চিহ্নই রাখবে না। এটাই হবে তার যুদ্ধের বিরুদ্ধে আরেক যুদ্ধের সূচনা।